নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, আমার ডাক্তারি। শুরু করছি আজকের গল্প, আমার ডাক্তারি। আমাকে দত্তমশাই ডেকে বললেন, ও ডাক্তারবাবু, জল খেয়ে নিন একটু। আমি বললাম, এখন থাক, এরপরে হবে। না না, সে কি হয়, আসুন, সামান্য কিছু। আমার এ সম্বন্ধে একটু বাঁধো বাঁধো ঠেকে। রোজ রোজ আমাকে বাইরের ঘর থেকে ডেকে এনে জল খাবার খাওয়ানো চাই। আমি ডাক্তারি করি পাড়া গায়ে, নলিনী দত্তমশাইয়ের বাইরের চণ্ডী মণ্ডপে থাকি। আমার কাছে তিনি ভাড়া নেন না, বলেন, না না, ব্রাহ্মণ দেবতা, আপনি আমার বাড়িতে দয়া করে বাস করছেন, এতেই আমার ভিটে পবিত্র হয়ে যাচ্ছে, আবার ভাড়া নেব এই পাড়াগায়ে আপনার কাছ থেকে? সে যাগ্গে, ভাড়া না হয় নাই নিলেন, কিন্তু রোজ সকালবেলা ডেকে আমাকে জল খাবার খাওয়ানো চাই। মুড়ি, গুড়, চিড়ে, নারকেল, যেদিন যা জোটে একটা পাথরের খোড়া ভর্তি করে দেবেন। অত খাওয়া আমার অভ্যাস নেই, বললেও শুনবেন না। আমার লজ্জা করে রোজ রোজ খেতে। ভাড়া নেবেন না, তার উপরে আবার রোজ জল খাবার, এও এক রকমের জুলুম ছাড়া আর কি। দত্তমশাইয়ের মেয়ে এসে বললে, ডাক্তারবাবু, আপনি না খেলে বাবা কি কিছু খাবেন? দাঁতে কুটো দেবেন না। কেন? ব্রাহ্মণ বাড়িতে অভুক্ত থাকলে বাবা খাবেন না। বটে, আচ্ছা চলো। সেদিন গিয়ে দেখি চাল ভাজা, ছোলা ভাজা আর ঝুনো নারকোল কোড়া, পৃথক বাটিতে খেজুরের গুড়। চায়ের ব্যবস্থা এদের বাড়িতে নেই, সেকেলে গৃহস্থ, চা খাওয়ার রেওয়াজ গোড়া থেকেই গড়ে ওঠেনি। আমি পাশ করা ডাক্তার নই, বাড়িতে বই দেখে হোমিওপ্যাথিক শিখে আগে গ্রামেই ডাক্তারি করতাম। কিন্তু গ্রামের লোকেরা পয়সা দিতে চায় না, ধার বাকি ফেলে আর শোধ করে না, তাই দেখে শুনে এই রঘুনাথপুরে এসে বসেছি আজ প্রায় ৩-৪ মাস। আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে, ৮-৯ ক্রোশ। রেল নেই, হাঁটা পথে আসতে হয়। এ গ্রামে এসে প্রথমে এক চাষি কৈবর্তর গৃহস্থ বাড়িতে দিন 15 ছিলাম। হঠাৎ একদিন সকালে নলিনী দত্ত মহাশয় গিয়ে আমাকে বললেন, প্রাতঃপ্রণাম হই ডাক্তারবাবু, আপনার নিবাস কোথায়? আসুন, বসুন। আপনার এ গ্রামে বাড়ি? আমার বাড়ির মালিক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললে, উনি এ গায়ের একজন কর্তা ব্যক্তি লোক, ওর নাম নলিনী দত্ত। দত্তমশাই তাড়াতাড়ি বলে উঠলেন, না না, কর্তা না হাতি, ও সব কিছু না। তা গিয়ে আপনার কাছে এসেছিলাম একটা অনুরোধ করতে। কি বলুন? আমার বাড়িতে দয়া করে আপনাকে থাকতে হবে। আমার বাইরের ঘর আছে, কোনো অসুবিধে হবে না। ভাড়া কিরকম দিতে হবে? আপনার নিজের বাড়ি, ভাড়া দেবেন কাকে? চলুন দেখি জিনিসপত্র নিয়ে। ভারী অদ্ভুত লোক তো, কিছুতেই ছাড়লেন না। লোক পাঠিয়ে জিনিসপত্র নিয়ে গেলেন মুকুন্দদের বাড়ি থেকে। গত মাঘ মাসের কথা, সেই পর্যন্ত এখানেই আছি। আজ নলিনী দত্ত বাইরে এসে বললেন, এখন কোথাও যাবেন? না। রুগী কিরকম হচ্ছে? মন্দ না। রোজ কিরকম হয়? তার কিছু ঠিক নেই। দৈনিক 2 করে টাকা তো হওয়া চাই। তা এখনো হয়নি। রাঁধবেন আজ একটু দেরিতে। আমি তখনই বুঝেছি কোনো একটা কিছু দিতে চাইছেন। রোজ রোজ নেওয়াটা ঠিক নয়, চক্ষু লজ্জায় বাঁধে না। কি একটা ওজর করব ভাবছি, এমন সময় দত্তমশাই বললেন, একটা বড় মাছ আজকে মেয়েদের বাগানের পুকুর থেকে ধরতে বলেছি। রসিক সর্দার বলে আমার এক বাল্য বন্ধু, সেই নিয়ে আসবে, আপনাকে মাছ দেব একটু। ও আচ্ছা, বেশ।
আর কি বলি, রোজই এই রকম চলছে। দুপুরের পরে হঠাৎ 4 জন লোক এসে হাজির, হাতে পোটলা, কাঁধে ছাতি। দত্তমশাইয়ের কাছে খবর গেল। তিনি খেয়ে একটু শুয়েছিলেন, শুনে বাইরে এলেন। ওদের দেখে আনন্দে বিগলিত ও কৃতার্থপ্রায় হয়ে বিনীত সুরে হাত জোর করে বললেন, আসুন আসুন, পরম সৌভাগ্য। ওরে ও দীপু, গা পা ধোবার জল দিয়ে যা। দীপু দত্তমশাইয়ের বিধবা মেয়ে, বাড়িতে অন্য মেয়ে মানুষ নেই। হাত মুখ ধোয়ার জল সেই নিয়ে এলো। দত্তমশাই বললেন, তাহলে আপনাদের আহারের জোগাড় করি। ওদের মধ্যে একজন বললেন, হ্যাঁ তা হোক। আবার বেচারি দীপুকে অসময় আগত এই 4 জন জোয়ান অতিথির জন্য রান্না করতে হয়। তাই কি ভাতে ভাত রান্না? তা হবার জো নেই। দত্তমশাই বসে বসে তদারক করবেন, অতিথিদের পান থেকে চুন না খসে। এরা নিয়ে এসে ভিজে কাপড়ে দাঁড়িয়ে রইল। দত্তমশাই ধোপদস্ত 4খানা ধুতি বের করে দিলে তবে পড়ল। তারপরে জলযোগ সেরে ওরা বসে যখন তামাক খাচ্ছে, তখন কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসা করলাম, আপনাদের নিবাস? দুজনে বললে, হাটগাছা। অন্য দুজনের বাড়ি অন্য গায়ে। বললাম, দত্তমশাই বুঝি আত্মীয়? একজন বললেন, না, আত্মীয় নন। পরে শুনলাম ওরা এখানে আসেন খাজনা আদায় করতে। বছরে 1 বার বা 2 বার আসেন এবং এখানেই ওঠেন। পার্শ্ববর্তী গ্রামে ওদের নিজেদের বিষয় সম্পত্তি আছে। প্রতিবার এসে 10-12 দিন করে থাকেন। খাজনা তো আর হঠাৎ করে আদায় হয় না। একজন প্রজার কাছে 1 বারের জায়গায় 10 বার ছুটতে হয়, তবে তারা পয়সা বের করে। এবারও রইলেন প্রায় 10 দিন। যতক্ষণ না একটি প্রজার কাছে খাজনা বাকি থাকবে, ততদিন এরা নড়লেন না। আর অসীম ধৈর্য আর আতিথেয়তা দেখলাম দত্তমশাইয়ের। একবার মনে হতো পায়ের ধুলো নি দত্তমশাইয়ের। সকাল থেকে ছোটাছুটি করছেন, কোথা থেকে গলদা চিংড়ি মাছ আনা যায়, ভালো কই মাছ কি করে সংগ্রহ করা যায়। অমুকের বাড়ি থেকে পটল আনছেন, অমুকের বাড়ি থেকে মানকচু আনছেন। সর্বদা চেষ্টা অতিথিদের কি করে খুশি করবেন, কি করে ভালো করে খাওয়াবেন। এরাও জানে দত্তমশাইয়ের হোটেলে যতদিন ইচ্ছা থাকো, কেউ বারণ করবার নেই। আমার কষ্ট হতো দীপু বেচারির জন্য। হোটেলের রাঁধুনি তো আর দ্বিতীয় নেই। 2 বেলা রান্না, তাও কি সোজা রান্না? হরেক রকমের রান্না। গরম জল, কাপড়ে সাবান দেওয়া, সর্দি কাশির 5 জাল দেওয়া, সব ওই বেচারির ঘাড়ে। ওরে দীপু, সরকার মশাইয়ের বড্ড সর্দি হয়েছে, একটু 5 করে দিস তো। দীপু অমনি বেরোলো গুলঞ্চের পাতা আর বাসকের ছাল জোগাড় করতে। একদিন দেখি বকছেন মেয়েকে, তোর একটু হুঁশ করে চলা উচিত। কাল বিশ্বাস মশাইকে মশারি টাঙিয়ে দিলি, তা দেখলি নে কোথায় ছেঁড়া। তিনি সারা রাত ঘুমোতে পারেননি মশার উপদ্রবে। কেন, দেখে তখনই একটু সেলাই করে দিলেই তো মিটে যায়। তোর হুঁশ বড় কম। মনে মনে ভাবলাম, ওর যদি হুঁশ কম হতো তবে আপনার এই অবারিতদার হোটেল কোন কালে দরজা বন্ধ করে লাল বাতি জ্বালত। কি রত্ন পেয়েছেন ঘরে, তা ভালো করে চোখ চেয়ে দেখুন। একদিন দেখি বাড়ির সামনের জঙ্গলের মধ্যে দীপু কি একটা করছে। বেলা পড়ে গিয়েছে, সন্ধে হয়। বললাম, ওখানে কি দীপু? কচুর ডাঁটা কাটবো। এখন কেন? কাল ওনারা কচু শাক খাবেন, বাবা বললেন, তাই এখন তুলে ধুয়ে রাত্রে কুটে রেখে দিই, সকালে সময় পাবো না। এখন অবেলায় ওখানে না যাওয়াই ভালো, সাপ বেরুতে পারে। এখন না তুললে তুলবো কখন? কাল সময় পাবো না। আজ সারাদিনের মধ্যে এখন একটু যা সময় পেলাম। দত্তমশাই কোথায়? তিনি ইলিশ মাছ আনতে গিয়েছেন 5 ঘড়ার হাটে। কাল কচুর শাক দিয়ে রান্না হবে কিনা? আজ ইলিশ মাছ এনে কাল রান্না হবে? কেন হবে না? আজ বেশ করে ভেজে রাখবো রাতে। কাল মাছ পাবেন কোথায় হাট ছাড়া? কাল না খাওয়ালে
ওদের কচুর শাক খাওয়ানো হবে না। পরশু চলে যাবেন সব। যাবেন সত্যি? আমার মনে হচ্ছে না। দীপু আমার কথার শ্লেষ বুঝতে না পেরে বললে, কেন মনে হচ্ছে না? মেয়েও তো দত্তমশাইয়েরই, বাপের মতোই সরল। বললাম, না তাই বলছি। বাবা বলছিলেন কালকের দিনটা ওরা আছেন, পরশুদিন চলে যাবেন, কাল রাতে তালের বড়া করে খাওয়াতে। বেশ বেশ, খাওয়াও, অতিথি সেবায় পরম পুণ্য। কত রকমের রান্না হচ্ছে বাড়িতে, কিন্তু আপনাকে দিতে পারিনে বলে কষ্ট হয়। দিতে বাধা দিচ্ছে কে? আমি বাধা দিইনি অন্তত। কি যে বলেন, ব্রাহ্মণের পাতে রান্না করা তরকারি দেব, সেই ভাগ্য কি আর করে এসেছি? তাহলে তো মিটেই গেল। একটা জিনিস কাল খাওয়াবো। কি? বলুন না। দীপুর চোখে কৌতুকের হাসি। আমিও বুঝতে পেরেছিলাম ও কি জিনিসের কথা বলছে, তবুও মজা দেখবার জন্য বললাম, তুমি বলো, আমি বুঝতে পারলাম না। কচুর শাক? দীপু হিহি করে হেসে বললে, না, আহা কি বুদ্ধি আপনার! কচুর শাক তো শোকরি, আমার রান্না কচুর শাক আপনার পাতে দেব? আমি কৃত্রিম দীর্ঘশ্বাসের সাথে বললাম, সে আমার অদৃষ্ট। আহা, আপনার অদৃষ্ট না আমাদের অদৃষ্ট? আপনি ভারী। কি জিনিসটা কাল খাওয়াবে বললে না তো? তালের বড়া। ওটা বুঝি শোকরি নয়? তবুও মাথা রক্ষে বাঁচলুম। থাক, আপনাকে আর ব্যাখ্যান করতে হবে না, চলি এখন, অনেক কাজ। দীপুকে দেখে আমার বড় কষ্ট হয়। 25-26 বছর বয়স হবে ওর, কিন্তু বালিকার মতো সরল। মুখ বুজে কি খাটনিটাই খাটে সারাদিন। বাবার মন জুগিয়ে চলতে ওর জোড়া নেই। দত্তমশাই মুখের কথা খসালেই হলো, ও কি খায় সারাদিন? খাটুনির পরে তা কে দেখছে? দত্তমশাই নিজের অতিথিদের নিয়েই ব্যস্ত, তাদের বেলা পান থেকে চুন না খসে। পরের দিন শুনলাম অতিথিরা আরো 4-5 দিন থেকে যাবেন। খবরটা পেলাম দত্তমশাইয়ের মেয়ের কাছ থেকেই। সে এসে বললে, আমার পাপ হবে না ডাক্তারবাবু? অবাক হয়ে বললাম, পাপ? কিসের পাপ? আপনার কাছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, সেই জন্যে। কি কথা? দীপু কাজের ফাঁকে মাঝে মাঝে আমার কাছে আসে, আমি ওর কথা মন দিয়ে শুনি, সায় ওর কথায়। বোধহয় ওর ভালোও লাগে। কথা বলবার মানুষ এ বাড়িতে ওর আর কেউ নেই, আমি ছাড়া। ও বললে, ভুলো কেন ওরকম আপনি? তালের বড়া খাওয়াতে চেয়েছিলাম আজ, মনে আছে? তা আজ আর হলো না। তাহলে অতিথিদের তালের বড়া খাওয়ানো হলো না? সেই জন্যেই তো, ওরা কাল যাবেন না, আরও দিন 4-5 থাকবেন কি না, তাই বাবা বললেন আজ না করে ওদের যাবার আগের দিন করলেই হবে। খুব ভালো কথা, কিন্তু ওদের তো কালই যাবার দিন ধার্য ছিল। কি নাকি বাঁশঝাড় নিয়ে একটা গোলমাল বেঁধেছে ওদের মধ্যে একজনের, সে গোলমাল না মিটিয়ে তো যাওয়া যায় না। সে তো বটেই, একজনের কাজ যখন বাকি, তখন বাকি 3 জন এক যাত্রায় পৃথক ফল করে যান কিভাবে? যাওয়া উচিত নয়। সে আবার কি? ওই একটা কথার কথা ধরো। ভারী মজার কথা বলেন কিন্তু আপনি, হাসি পায় এমন। সে যাক, তাহলে তালের বড়া হচ্ছে কবে? সেই যেদিন যাবেন তার আগের দিন। তবে শুনুন, একটা কথা বলি, আপনার জন্য ছোট্ট একটা তাল এনে রেখেছি, সেইটেই গোলা করে অপচারটি বড়া আপনাকে ভেজে দেব এখন সন্ধেবেলা। আমি ব্যস্ত হয়ে বললাম, না না দীপু, লক্ষ্মী, আমার কথা শোনো, আমার জন্য আলাদা করে তোমায় কিছু করতে হবে না। কেন করতে যাবে তা? আমি ওতে রাগ করব? না, করবে না। দীপু না দাঁড়িয়ে চলে গেল। ও কখন আসে কখন যায় বোঝা যায় না। না, এর সঙ্গে পারা যাবে না। আমার কোনো দরকার নেই তালের বড়ায়। ও কি শুনবে কোনো কথা? যেমন বাবা তেমনি মেয়ে। অতিথিদের উপরে ভারী রাগ হলো আমার। এসেছে নিজেদের খাজনা আদায় করতে, বিষয় আশয় দেখতে। তা পরের ঘাড়ে কেন রে বাপু? মানুষের একটা চক্ষু লজ্জা তো থাকা উচিত। বাবা আর মেয়েকে সরল আর ভালো মানুষ পেয়ে হতো অন্য জায়গা। এতদিন সেখানে বসে আজ পায়েস,
কাল রুই মাছ খেতে কেমন দেখতাম। অতিথিদের একজনের নাম জনার্দন সরকার, ধূর্ত দৃষ্টি চোখে, কূট বিষয়ী আর মামলাবাজ, দেখলেই বোঝা যায়। আমায় বিকেলের দিকে ডেকে বললে, ও ডাক্তারবাবু, বলি কি হচ্ছে? নীরস সুরে বললাম, কিছুই না, বসে আছি। এখানে রুগীপত্তর কেমন? মন্দ না। কতদিন আছেন এখানে? ভালো বিপদ। আমার গল্প করার ইচ্ছে নেই ওর সঙ্গে। আছি না আছি সে খোঁজে তোমার কি দরকার? তোমার গলা জড়িয়ে ধরে সেসব বর্ণনা করারও ইচ্ছে নেই আমার। বললাম, কেন বলুন তো? না, সেবারে এসে আপনাকে দেখিনি কি না, তাই। আপনারা ফি বছর আসেন বুঝি এখানে? তা আমরা আসছি আজ প্রায় 10-11 বছর। নরসিংহপুরে আমার তালুক আছে, এই সময় খাজনা আদায় করতে আসি। আমরা কজনই আসি, সকলেরই বিষয় আছে এই পাশাপাশি মৌজায়। এসে দত্তমশাইয়ের বাড়িতে উঠি। উনি স্বজাতি আর বড় ভালো লোক, আর কোথায় যাই বলুন? তা তো বটেই, কোথায় আর যাবেন, আজকাল কেউ কাউকে জায়গা দেয় না। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। আমি ঘরের দাওয়ায় বসে ভাবছি এইবার রান্নার আয়োজন করা যাক। এমন সময় দীপু হাসি মুখে দাওয়ায় উঠে একটা পাথরের বাটি আমার সামনে রেখে বললে, এই নিন, আলো জ্বালেননি? বললাম, না, এই ভাত রান্না করব ভাবছি এখনই, এবার জ্বালবো। এতে কি? বলে বাটিটা হাতে তুলে নিয়ে দেখি তালের বড়া, সদ্য ভাজা, গরম। আমি কিছু বলবার আগেই ও বললে, ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম খাওয়াবো, তাই ছোট্ট একটা তালের গোলা করে আপনার জন্য গোটা কতক ভেজে এনেছি। গন্ডা 10-12 সব শুদ্ধ। আমি যাই, রান্না বান্না সব পড়ে রয়েছে। শোনো দীপু, যেও না, আমার আলোটা জেলে দিয়ে যাও। অত কুঁড়ে কেন? কই, কোথায় দেশলাই দেখি? আচ্ছা, কেন তুমি আমার জন্য তালের বড়া করতে গেলে, আর কারোর জন্যে না? না না, শুধু আপনার জন্যে। বাবার কাছে বলবেন না, কেউ জানে না, সব লুকিয়ে ফেলেছি। তালের খোসা, তালের গোলা। চললাম, কেউ যেন জানে না। দীপু চলে গেল। ওর তালের বড়ার বাটি আমার সামনে পড়ে রইল। জোনাকি জলা অন্ধকারে কোথায় কি নৈশ পুষ্প ফুটেছে, তার সুবাস বেরোচ্ছে। স্তব্ধ হয়ে বসে রইলাম। দীপুর মনের ভেতরটা আমি এই নির্জন আধার সন্ধ্যায় বসে স্পষ্ট দেখতে পেলাম। ওর মুখের হাসিতে তা ধরা দিয়েছে। ওর মন আমি বুঝতে পেরেছি, ও নিজেই হয়তো বোঝেনি। এখানে আমি আর থাকবো না, থাকা উচিত হবে না। অতিথির দলকে দত্তমশাই তোয়াজ করুন যত খুশি। তারা তালুক মৌজার বৈষয়িক সুবন্দোবস্ত যতদিন ধরে করুক বসে, কিন্তু আমাকে এখান থেকে সরে পড়তে হবে। দত্তমশাই অতি সরল, ভালো লোক, দীপুও তাই। ওদের নামে কোনো কথা উঠলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাছাড়া জালে জড়াই কেন নিজেকে? আমার বাড়িতেও স্ত্রী পুত্র আছে। সেই সপ্তাহের শেষেই নির্মমভাবে জাল গোটালাম। দত্তমশাই এসে পথরোধ করে দাঁড়িয়েছিলেন। বললেন, বলা কওয়া না হঠাৎ চললেন, মানেটা কি? কি অপরাধ হলো আমার? কোনো লম্বা কৈফিয়ত দেবার আবশ্যক বিবেচনা করিনি। ডাক্তারি ভালো চলছে না, রুগীপত্তর সুবিধের হচ্ছে না। দীপু যাবার আগের দিন সন্ধেবেলায় এলো। বললে, আপনি নাকি চলে যাচ্ছেন? সত্যি? হ্যাঁ। কেন যাবেন? চলছে না। বেশ। কেন? বেশ তো রোগী আসে। ওতে ডাক্তারি চলে না। যাবেন সত্যি? দীপু কেঁদে ফেললে। চোখের জলে ভিজে আমার পায়ের ধুলো নিয়ে চলে গেল। আমি চলে যাবার সময় দত্তমশাইয়ের ডাকাডাকি সত্ত্বেও সে আমার সঙ্গে দেখা করেনি। 7 মাস পরে দত্তমশাইয়ের একখানা চিঠি পেলাম। দীপুর খুব অসুখ, আমি যেন একবার দেখতে যাই। ইতিমধ্যে আমাদের গ্রামেই ডাক্তারখানা খুলে বসেছি। 2-1 দিন যেতে দেরি হলো। গিয়ে দেখি দীপু বিছানার সঙ্গে মিশে গিয়েছে। আগেকার স্বাস্থ্যবতী সুন্দরী দীপুকে আর চেনা যায় না। আমাকে দেখে
দীপুর রোগ শীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিছানার পাশে ওর হাত দুটি ধরে বললাম, কি হয়েছে দীপু, দেখি হাত। ও বললে, কিছু হয়নি। তবে এমন চেহারা হয়েছে কি করে, দাঁড়াও দেখি। দত্তমশাই বোধহয় অতিথির জন্য চা ও খাবারের জোগাড় করতেই বাইরে গেলেন। আমি ওর হাত দেখলাম। জ্বর রয়েছে নাড়িতে, পুরনো ম্যালেরিয়া জ্বর, ভালো চিকিৎসা হয়নি। সংসারের খাটুনি একদিনের জন্যও কামাই যায়নি। অতিথি তো লেগেই আছে। অনুমানে সব বুঝলাম। শরীর ওর একেবারে ভেঙে গিয়েছে। দীপু আমার দিকে তাকিয়ে বলল, কিরকম দেখলেন? ভালো, সেরে যাবে। গোটা কতক ইনজেকশন নিয়মিত দিলেই হবে, শক্ত অসুখ কিছু নয়। একটা কথা বলবো? কি? আপনি এসে আমাদের বাড়িতে আবার থাকুন না কেন? আচ্ছা আচ্ছা, সে হবে খন। দাঁড়াও, একটা ইনজেকশন দিতে হবে এক্ষুনি। দেবেন এখন? আপনি আসবেন বলুন, সত্যি বলুন। দীপুকে বাঁচাতে পারিনি। শেষ পর্যন্ত রানাঘাট মিশন হাসপাতালে আমি ও দত্তমশাই নিয়ে গেলাম ওকে। শেষ দিনে আমার হাত ধরে বলেছিল, আমি সেরে উঠলে আমাদের বাড়িতে এসে থাকবেন। সত্যি অনেক রোগী হবে এবারে। চূর্ণী নদীর ধারে ওর সৎকার করবার পরে আমরা দুজনে ফিরে এলাম দেশে। দত্তমশাই আমার হাত ধরে কাঁদতে লাগলেন। বললেন, একলা থাকতে পারবো না ডাক্তারবাবু, আমার বাড়ি এসে আপনাকে থাকতে হবে, আমার আর কেউ নেই। দীপুকে কথা দিয়েছিলাম হাসপাতালে। দত্তমশাইয়ের বাড়িতে এসে আবার ডাক্তারখানা খুলেছি। দীপুর মুখের কথা সত্যি হয়েছে বটে, আজকাল রোগীর খুব ভিড়। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আমার ডাক্তারি গল্পটি। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।